আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে সেকেন্ড টার্ম অ্যাসেসমেন্টের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, এটা সম্পর্কে আজকে আমরা পড়ব। সো আগে দেখি এখান থেকে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো আসে, এখানে সবগুলো কোশ্চেনে আমাদের জানতে হবে মাস্ট নো কোশ্চেন, যেহেতু এনএসএসটা হচ্ছে সবচেয়ে বেশি প্রেসক্রাইব ড্রাগসগুলোর মধ্যে একটা, এই জন্য এটা সম্পর্কে আমাদের সব জানতে হবে। সো লেটস স্টার্ট। ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফ্রম দিস টপিক। প্রথমেই আসি কি কি কোশ্চেন আসবে। ক্লাসিফাই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, enumerate the commonly used NSAIDs, categorize NSAIDs according to their efficacy। এখানে ক্লাসিফিকেশন কিন্তু দুইভাবে করা যায়, এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, enumerate the COX enzymes and mention their functions। আচ্ছা, কক্স এনজাইমের উপর ভিত্তি করে আবার এনএসআরসকে আবার আরেকভাবে ভাগ করা হয়েছে, এজন্য এটা হচ্ছে ক্যাটাগরাইজ এনএসআরস অ্যাকর্ডিং টু সিলেক্টিভিটি। ওকে, নেক্সট আসি, মেনশন দি ফার্মাকোলজিক্যাল ইফেক্টস অফ অ্যাসপিরিন, এক্সপ্লেইন দ্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেকানিজম অফ অ্যাসপিরিন, এক্সপ্লেইন দি অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপাইরেটিক ইফেক্টস অফ প্যারাসিটামল অর অ্যাসপিরিন, যেটাই আসুক হ্যাঁ একই একই রকম অ্যান্সার হবে। Next, how paracetamol produces hepatotoxicity? What is the antidote of paracetamol overdose? Mention the clinical uses and adverse effects of aspirin ও হতে পারে, আবার এটা NSAIDs ও হতে পারে। ওকে, আচ্ছা, mention the common adverse effects of NSAIDs or GIT adverse effects of NSAIDs। এটা এভাবে দিতে পারে, mention the GIT adverse effects of NSAIDs, তখন এটা হচ্ছে সিরিয়ালি অ্যাডভার্স ইফেক্ট গুলো লিখতে হবে। আচ্ছা, অথবা এভাবে বলতে পারে যে মেনশন দি কমন অ্যাডভার্স ইফেক্টস অফ NSAIDs। ওকে, নেক্সট, হাউ NSAIDs প্রডিউস গ্যাস্ট্রিক মিউকোসাল ড্যামেজ অর পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজটা কিভাবে করে, এটার মেকানিজমটা জিজ্ঞেস করে। এটা ভাইবার কোশ্চেন প্লাস রিটেনের কোশ্চেন। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা, এটা ভাইবাতে খুব জিজ্ঞেস করে যে একটা পেশেন্ট বলে দিল 35 year old male or 35 year or 40 years old female patient came to you with the history of osteoarthritis অথবা rheumatoid arthritis। হ্যাঁ, এরকম দিয়ে দিলে বললো যে he was or she was prescribed ডাইক্লোফেনেক বলো অথবা অ্যাসপিরিন। হ্যাঁ, তখন তোমাকে এটার সাথে বলবে যে হোয়াট অ্যাডভাইস উইল ইউ গিভ দ্য পেশেন্ট। হুম, এরকম একটা কোশ্চেন, অথবা হোয়াট অ্যাডভাইস উইল ইউ গিভ while prescribing NSAIDs to a patient। আচ্ছা, enumerate selective COX-2 inhibitors, what are their advantages over the non-selective ones। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। Why use of rofecoxib is restricted nowadays? Mention the clinical uses of COX-2 inhibitors। Write down the management of aspirin overdose। Aspirin overdose এর ম্যানেজমেন্ট কিন্তু এটা তোমাদের জেনারেল ফার্মাকোলজিতে আমরা পড়াই যে অ্যাসিডিক ড্রাগ পয়জনিং। অ্যাসিডিক ড্রাগ পয়জনিং, যেহেতু অ্যাসপিরিন একটা অ্যাসিডিক ড্রাগ, এটার জন্য আমরা কি ম্যানেজমেন্ট করি এটা এখানেও আমাদেরকে ধরতে পারে, অথবা রিটেনে কোশ্চেন দিতে পারে। ওকে, সো এই হচ্ছে এনএসআরএস থেকে এতগুলো কোশ্চেন, এগুলো কিন্তু সবগুলো জিজ্ঞেস করে এবং সবগুলো মাস্ট নো কোশ্চেন। সো আমরা তাহলে শুরু করি। প্রথমেই একটা ছিল যে ক্লাসিফাই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগসকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি, দুইভাবে। একটা হচ্ছে স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, আরেকটা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। তার মানে স্টেরয়েড কিন্তু একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট, এটা কিন্তু আমাদের মনে থাকে না। হঠাৎ করে ধরলে পরে আমরা যদি আগে থেকে এটা এভাবে করে না শিখি, তাহলে কিন্তু হঠাৎ করে মনে করে বলতে পারবো না। তাহলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস যদি বলে, তাহলে এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্টেরয়েডাল অ্যান্ড আরেকটা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। ওকে, এখন আসো যে এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা রিটেন এবং ভাইবার কোশ্চেন, সেটা হচ্ছে ইনোভারেট দি কমনলি ইউজড NSAIDs। কমনলি ইউজড NSAIDs এর মধ্যে কি কি আছে, এখানে যেহেতু আমাদের প্যারেন্ট ড্রাগটা হচ্ছে অ্যাসপিরিন, তাহলে আমাদের প্রথমে অ্যাসপিরিন বলতে হবে। ওকে, তারপরে কি কি আছে, প্যারাসিটামল, ডাইক্লোফেনেক, আইবুপ্রোফেন, কিটোপ্রোফেন, নেপ্রোক্সেন, এগুলো সবগুলো কিন্তু ইউজ ড্রাগ। হ্যাঁ, এগুলো সবগুলোই আমরা কমনলি ইউজ করি। ওকে, নেক্সট আসো যে ক্লাসিফিকেশন অফ NSAIDs অ্যাকর্ডিং টু এফিকাসি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এবং এটা কিন্তু পরীক্ষাতে ভাইবা এবং রিটেন দুইটাতেই থাকবে। ওকে, তো প্রথমে অ্যাকর্ডিং টু এফিকাসি যদি বলে, তাহলে নো অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন, এর মধ্যে আছে প্যারাসিটামল।
প্যারাসিটামলের কিন্তু কোনো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট নাই, বিকজ প্যারাসিটামল হ্যাজ অনলি সেন্ট্রাল ইফেক্ট, ইট হ্যাজ নো পেরিফেরাল অ্যাকশন। ওকে, নেক্সট উইক অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন, তার মধ্যে আছে মেফানেমিক অ্যাসিড। মডারেট অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন, তার মধ্যে হচ্ছে ডাইক্লোফেনেক, আইবুপ্রোফেন, কিটোপ্রোফেন। অ্যান্ড স্ট্রং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট, তার মধ্যে আছে অ্যাসপিরিন, নেপ্রোক্সেন, ইন্ডোমেথাসিন, পাইরক্সিকাম অ্যান্ড টেনক্সিকাম। ওকে, আচ্ছা, অ্যাকর্ডিং টু সিলেক্টিভিটি বলার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ডু মিন বাই কক্স এনজাইমস। কক্স বলতে বোঝায় সাইক্লোঅক্সিজেনাস এনজাইমস। ওকে, কক্স এনজাইমস তোমাদেরকে যদি তোমরা কক্স এনজাইম হিসেবে পড়ো তাহলে কিন্তু বলতে পারবা না, তোমাদেরকে কিন্তু কক্সের অ্যাব্রিভিয়েশনটা জানতে হবে। এটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনাস এনজাইম, এটাকে আমরা সংক্ষেপে বলি কক্স এনজাইমস। তারা দুই ধরনের আছে, একটা হচ্ছে কক্স 1, একটা হচ্ছে কক্স 2। কক্স 1টাকে আমরা বলি হাউস কিপিং এনজাইম। তোমাদের কিন্তু এটা পরীক্ষা জিজ্ঞেস করবে ভাইভাতে যে what do you, মানে কক্স এনজাইমের another name, what is the another name of COX-1 enzyme? It is known as housekeeping enzyme because it is responsible for maintenance of body homeostasis. কেন? এটার একটা সাইটোপ্রোটেক্টিভ রোল আছে। It stimulates mucus and bicarbonate ion secretion by stimulating prostaglandin I2 and prostaglandin E2। ঠিক আছে, prostaglandin I2 E2 কি করে? mucus and bicarbonate secretionটাকে stimulate করে, যার কারণে it produces a cytoprotective layer over the mucosa and it helps to prevent the mucosa from acid pepsin digestion। এটা পেপটিক আলসার ডিজিজ হওয়াটাকে প্রিভেন্ট করে এভাবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় হাউস কিপিং এনজাইম। ইট অলসো রেগুলেটস রেনাল সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবসর্পশন। এর জন্য এনএসএআইডস কিন্তু খুব খারাপ ওষুধ, কারণ এনএসএআইডস দিলে পরে কি হয়? সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হয়, যেহেতু এটা কি করছে? প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশনকে ইনহিবিট করে দেয়। এটা আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ, যখন আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেকানিজমটা পড়বো তখন। ওকে, কক্স টু যেটা, কক্স টুর মেইন ফাংশনটা কি? ইট ইজ ইনডিউসড ডিউরিং ইনফ্লামেশন। যখনই বডিতে ইনফ্লামেশন হবে তখন কক্স টু এনজাইমটা প্রডিউস হবে, তার আগে কিন্তু কক্স টু এনজাইম বডিতে প্রডিউস হয় না। ওকে, আচ্ছা, এখন আসি ক্যাটাগরাইজ এনএসআইডস অ্যাকর্ডিং টু সিলেক্টিভিটি। তাহলে অ্যাকর্ডিং টু সিলেক্টিভিটি যদি বলে তাহলে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটরস অ্যান্ড সিলেক্টিভ কক্স ইনহিবিটরস। নন সিলেক্টিভের মধ্যে কি আছে? যে আমরা যে এতক্ষণ যে অ্যাকর্ডিং টু এফিকাসি যে কয়টা আমরা পড়লাম সবগুলোই কিন্তু নন সিলেক্টিভ ছিল, যেমন অ্যাসপিরিন, ডাইক্লোফেনেক, নেপ্রোক্সেন, পাইরক্সিকাম, টেনক্সিকাম, আইবুপ্রোফেন, দিজ আর অল নন সিলেক্টিভ কক্স ইনহিবিটরস। সিলেক্টিভ কোনটা? সিলেক্টিভ কক্স টু ইনহিবিটরস, যেটা অনলি স্টিমুলেট ইনহিবিট সরি সো উইচ অনলি ইনহিবিট কক্স 2। ওকে, তার মধ্যে কি কি আছে? রফিকক্সিব, সেলিকক্সিব, ভ্যালডিকক্সিব, ইটোরিকক্সিব, এগুলো নিউয়ার ড্রাগস। এটা দে অনলি ইনহিবিট কক্স 2 এনজাইম সিলেক্টিভলি। আচ্ছা, যেটা আমাদের নেক্সট কোশ্চেন যেটা ছিল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেকানিজমের আগে আমাদেরকে আগে জানতে হবে যে ফার্মাকোলজিক্যাল ইফেক্টস অফ অ্যাসপিরিন। আগে আমরা সেটা পড়ে নিই। হ্যাঁ, হোয়াট আর দ্য ফার্মাকোলজিক্যাল ইফেক্টস অফ অ্যাসপিরিন। অ্যাসপিরিনের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট হচ্ছে 4টা। আমাদেরকে যদি বলে ফার্মাকোলজিক্যাল ইফেক্টস অফ অ্যাসপিরিন তাহলে 4টা। ফার্মাকোলজিক্যাল ইফেক্টস অফ ডাইক্লোফেনেক যদি বলে তাহলে আমরা কি বলবো? আমরা বলবো অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপাইরেটিক। অ্যান্টিপ্লেটলেটটা কি? এটা হচ্ছে রিভার্সিবল ইন কেস অফ uh, all other NSAIDs except aspirin. Aspirin is an irreversible inhibitors of cyclooxygenase enzyme. Okay, এটা আমাদেরকে জানতে হবে। All NSAIDs except aspirin are reversible inhibitors of cyclooxygenase enzyme। এই কারণে অ্যান্টিপ্লেটলেট ইফেক্টটা কি হয়ে যায়? রিভার্স করে যায়। এজন্য আমরা অ্যাসপিরিনের শুধুমাত্র অ্যান্টিপ্লেটলেট ইফেক্টটা আমরা অনেক সময় যাবত পাবো, অন্যগুলোতে পাবো না। সেই জন্য অ্যাসপিরিনটাকে আমরা অ্যান্টিপ্লেটলেট ইফেক্টের জন্য ইউজ করি, অন্যগুলোকে করা যায় না। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে, এটা কিন্তু পরীক্ষা এভাবে ধরবে। তাহলে ফার্মাকোলজিক্যাল ইফেক্টস অফ অ্যাসপিরিন যদি বলে তাহলে হচ্ছে আমাদের 4টা ইফেক্ট। কি কি? অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক অ্যান্ড অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট। ওকে, সেই সাথে কিন্তু আমাদের এটা জানতে হবে অল নন অ্যাসিটাইলেটরস
reversibly inhibit platelet aggregation. আচ্ছা, আর প্যারাসিটামল has only central effect, no peripheral effect. That's why it has only analgesic and antipyretic effect. এটা আমাদের জানতে হবে যে analgesic and antipyretic effect প্যারাসিটামলের মাত্র দুইটা এফেক্ট আমরা পাই, as it has only central effect, no peripheral action. আচ্ছা, এখন আমরা আসি যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেকানিজম অফ NSAIDs অর অ্যাসপিরিন। যদি বলে NSAIDsও বলতে পারে, আমাদেরকে অ্যাসপিরিনও বলতে পারে, আমাদেরকে ডাইক্লোফেনাকও বলতে পারে, এভাবে করে আমাদের কোশ্চেন দিতে পারে। তাহলে প্রথমে কি হবে, মেমব্রেন ফসফোলিপিড থেকে অ্যারাকিডনিক অ্যাসিড হয়। এটা কিন্তু আমরা কোথায় পড়েছি এই পাথওয়েটা, এটা কিন্তু আমরা ডিউরিং স্টেরয়েডের মেকানিজম, সেখানেও কিন্তু সেম মেমব্রেন ফসফোলিপিড থেকে অ্যারাকিডনিক অ্যাসিড হবে, এবং অ্যারাকিডনিক অ্যাসিড থেকে কি হয়, সাইক্লোঅক্সিজেনাস এনজাইম অ্যান্ড লাইপোঅক্সিজেনাস এনজাইম দিয়ে দুইটা পাথওয়ে, সেখানে সাইক্লোঅক্সিজেনাস থেকে কি কি হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিনস এন্ড থ্রম্বোক্সিন, এন্ড লাইপোঅক্সিজেনাস থেকে কি হয়, লিউকোট্রিয়েন্স। ওকে, তো স্টেরয়েড কাজ করে মেমব্রেন ফসফোলিপিড থেকে অ্যারাকিডনিক অ্যাসিড হতে যে পাথওয়েটা, এখানে ফসফোলাইপেজ A2 এনজাইমকে ইনহিবিট করে কাজ করে কে, স্টেরয়েড। আর অ্যারাকিডনিক অ্যাসিড থেকে সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে যে এনজাইমটা, সেটাকে ইনহিবিট করে কাজ করে NSAIDs। এটাই আমাদের মনে রাখতে হবে এখানে, NSAIDs অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি, দ্যাট মিনস স্টেরয়েডাল অ্যান্ড নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগসের মধ্যে পার্থক্য। হ্যাঁ, তাহলে মেমব্রেন ফসফোলিপিড থেকে অ্যারাকিডনিক অ্যাসিড থেকে সাইক্লোঅক্সিজেনাস এনজাইম দিয়ে কি পাথওয়ে হচ্ছে, প্রোস্টাগ্ল্যান্ডিনস, প্রোস্টাসাইক্লিনস অ্যান্ড থ্রম্বোক্সিন। NSAIDs inhibit cyclooxygenase enzyme and thus inhibits prostaglandin, prostacyclins and thromboxane synthesis, thus inhibits synthesis of prostaglandins and which leads to anti-inflammatory action. Okay? আচ্ছা, এখানে যে আমি আবার বলছি, aspirin irreversibly inhibits cyclooxygenase enzyme and others are reversible inhibitors of cyclooxygenase enzyme. That's why except aspirin, all other drugs cannot be used for its antiplatelet action. এই জন্য অ্যাসপিরিনের অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট আমরা পাই, অন্যগুলোর কি হয়ে যায়, রিভার্স করে যায়, পাবো কিন্তু সেটা রিভার্স করে যাবে। এর জন্য আমরা অ্যান্টিপ্লেটলেট ইফেক্টের জন্য অনলি অ্যাসপিরিনটাকে ইউজ করতে পারি। নেক্সট আসি অ্যানালজেসিক ইফেক্টস অফ অ্যাসপিরিন অর প্যারাসিটামল। খুব এই কোশ্চেনটা খুব ধরে যে অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপাইরেটিক ইফেক্ট অফ প্যারাসিটামল, এটা খুব আসে পরীক্ষায়। এক্সপ্লেন দি অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপাইরেটিক ইফেক্টস অফ প্যারাসিটামল। তো অ্যাসপিরিন অর প্যারাসিটামল কি করবে, প্রথমে ইনহিবিটস প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস, it inhibits sensitivity of nociceptors towards bradykinin. ব্র্যাডিকানিনটা কি, ব্র্যাডিকানিন যেটা, সেটা কি করছে, ব্র্যাডিকানিনের প্রতি যদি নোসিসেপ্টরসের সেন্সিটিভিটি কমে যায়, তাহলে আমরা কি ইফেক্টটা পাবো, অ্যানালজেসিক অ্যাকশন। অ্যানালজেসিক মিনস রিলিফ অফ পেইন। ঠিক আছে, ব্র্যাডিকানিন ইজ মেইনলি রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ পেইন। যদি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটেড হয়, ইট ইনহিবিটস দি সেন্সিটিভিটি অফ নোসিসেপ্টরস। নোসিসেপ্টরসগুলো কি, these are the pain receptors. Okay, so তাহলে inhibits sensitivity of nociceptors towards bradykinin. Bradykinin is mainly responsible for producing pain. তাহলে কি পাচ্ছি, analgesic action, that means relief of pain. নেক্সট আসি অ্যান্টিপাইরেটিক অ্যাকশন অফ প্যারাসিটামল কিভাবে হচ্ছে। আচ্ছা, আমরা কি জানি, ডিউরিং ইনফেকশন, সেখানে কি হয়, ইনফেকশনের সময় আমাদের এন্ডোজেনাস পাইরোজেন রিলিজ হয় বডিতে। ওকে, কি কি আছে, ইন্টারলিউকোট্রিন 1, টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর আলফা এক্সেট্রা, দিজ আর রিলিজড ইন দ্য বডি। এগুলো কি করে, দে স্টিমুলেট প্রোস্টাগ্ল্যান্ডিন E2 সিনথেসিস। ওকে, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 সিনথেসিস হলে সেটা কি করে, হাইপোথ্যালামাসে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 elevates set point of temperature to the higher level. Paracetamol inhibits prostaglandin E2 synthesis and thus resets the temperature set point to normal level. তখন আমরা কি পাবো, অ্যান্টিপাইরেটিক অ্যাকশন। অ্যান্টিপাইরেটিক অ্যাকশন দ্যাট মিনস রিলিফ অফ ফিভার, মানে দ্যাট মিনস হচ্ছে জ্বরটাকে কমায় আমাকে নর্মাল টেম্পারেচার করে দিচ্ছে।
ওকে, তাহলে আমরা আরেকবার একটু দেখি যে অ্যান্টিবায়োটিক ইফেক্টটা কিভাবে হয়। ডিউরিং ইনফেকশন endogenous pyrogens such as interleukin 1, tissue necrotic factor alpha, etc. are released, which stimulates prostaglandin E2 synthesis. Prostaglandin E2 synthesis is responsible for elevation of temperature set point to the higher level. ওকে, তো এই যখন এই টেম্পারেচারটা হাই লেভেলে চলে যায় তখনই কিন্তু ফিভার হচ্ছে, অর পাইরেক্সিয়া, যেটাকে বলা হয় পাইরেক্সিয়া। প্যারাসিটামল দিলে কি করবে? প্যারাসিটামল inhibits prostaglandin E2 synthesis. It resets the temperature set point to normal level and thus we get antipyretic effect. নেক্সট আসি যে আমরা যেহেতু সবগুলো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট জানলাম, তাহলে আমরা আরেকটা ইফেক্ট যেটা আমরা অলরেডি আমরা জেনারেল ফার্মাকোলজিতে লো ডোজ অ্যাসপিরিনের অ্যান্টিপ্লেটলেট ইফেক্টটা আমরা কিন্তু পড়েছি, যে অ্যান্টিকোগুলেন্ট, অ্যান্টিপ্লেটলেট অ্যান্ড ফিব্রোলাইটিক ড্রাগসের মধ্যে কিন্তু আমরা অ্যান্টিপ্লেটলেট ইফেক্টস অফ লো ডোজ অ্যাসপিরিনটা পড়েছি। এখানে আমরা এটাকে আবার আমরা একটু রিক্যাপিচুলেট করি কিভাবে কাজ করে লো ডোজ অ্যাসপিরিন। It irreversibly inhibits platelet cyclooxygenase enzyme. এটা আমরা কিন্তু আগে জানি যে অন্য সবগুলো রিভার্সিবলি ইনহিবিট করে এক্সেপ্ট অ্যাসপিরিন। অ্যাসপিরিন irreversibly inhibits platelet cyclooxygenase enzyme, which inhibits thromboxane A2 synthesis. It inhibits thrombus formation, ultimately antiplatelet or antithrombotic effect. ওকে, তাহলে কিভাবে হচ্ছে আবার করি। Low dose aspirin irreversibly inhibits platelet cyclooxygenase enzyme, which inhibits thromboxane A2 synthesis, which inhibits thrombus formation, and ultimately we get anti-platelet or anti-thrombotic action. Okay? আচ্ছা, আমাদেরকে কিন্তু এটা খুব পরীক্ষায় জিজ্ঞেস করবে ভাইবাতে যে ডোজ অফ অ্যাসপিরিন অ্যান্টিপ্লেটলেট ইফেক্টের জন্য আমরা লো ডোজ অ্যাসপিরিন ইউজ করি। সো লো ডোজ অ্যাসপিরিন ডোজ কত? 75 to 100 mg, অ্যান্ড ফর অ্যানালজেসিক ইফেক্ট আমাদেরকে কিন্তু হাই ডোজ অ্যাসপিরিন দিতে হয়। অ্যানালজেসিক ইফেক্টের জন্য অ্যাসপিরিনের ডোজ হচ্ছে 300 to 600 মিলিগ্রাম। ওকে, এখন আসি যে তোমাদের এই কোশ্চেনটা খুব আসে, মেনশন দি কমন অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যাসপিরিন, অথবা দিয়ে দিবে কমন অ্যাডভার্স ইফেক্টস অফ NSAIDs। ওকে, তাহলে প্রথমেই যদি আমাদের অ্যাসপিরিনের প্রথম অ্যাডভার্স ইফেক্টই হচ্ছে জিআইটি অ্যাডভার্স ইফেক্ট। এটা আমরা সবাই জানি যে আমরা যখনই আমাদেরকে কিন্তু প্রেসক্রাইব করা হয় NSAID সাথে কিন্তু আমাদেরকে কি করে গ্যাস্ট্রিকের জন্য ওষুধ দেওয়া হয়। হ্যাঁ, এটা কিন্তু আমরা নর্মালি সবাই জানি যে ব্যথার ওষুধ দিলে সাথে কি হবে, আমাদেরকে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে। এটা হচ্ছে নর্মাল টার্ম। তো আমরা কিভাবে আমরা করব যে কমন অ্যাডভার্স ইফেক্ট, জিআইটি অ্যাডভার্স ইফেক্ট। তাহলে NSAIDs গুলো মেইন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে জিআইটি অ্যাডভার্স ইফেক্ট। আমাদেরকে যদি বলে মেনশন দি কমন অ্যাডভার্স ইফেক্টস অফ জিআইটি NSAIDs, তখন আমরা বলবো জিআইটি অ্যাডভার্স ইফেক্ট। ওকে, তাহলে জিআইটি অ্যাডভার্স ইফেক্টকে আমরা সিকোয়েন্সিয়ালি বলবো। প্রথমে কি করবে? গ্যাস্ট্রিক ইরিটেশন, ইরিটেশন থেকে হবে ইরোশন, আলসারেশন, ব্লিডিং, পারফোরেশন। আবার আমরা বলি ফার্স্ট হবে গ্যাস্ট্রিক ইরিটেশন, ইরোশন, আলসারেশন, ব্লিডিং, পারফোরেশন। আচ্ছা, এরপর আর কি হতে পারে? নেক্সট অ্যাডভার্স এফেক্ট hypersensitivity and idiosyncrasy, rash, urticaria, angioedema, asthma in susceptible individual. ওকে, তাহলে অ্যাজমা করতে পারে কিন্তু অ্যাসপিরিন ডিউ টু ওভার প্রোডাকশন অফ লিউকোট্রিনস। আচ্ছা, এখানে এটা কেন হচ্ছে? অ্যাসপিরিন কি করে? সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটাকে পাথওয়ে, যেটা সাইক্লোঅক্সিজেনেস এনজাইমকে ইনহিবিট করে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে ইনহিবিট করছে, কিন্তু অ্যাসপিরিন কিন্তু লিউকোট্রিন পাথওয়েকে ইনহিবিট করে না। সো দেয়ার উইল বি ওভার প্রোডাকশন অফ লিউকোট্রিনস। লিউকোট্রিনসটা it is another mediator which causes bronchoconstriction. So susceptible individual এ অ্যাসপিরিন দিলে কি হতে পারে? ব্রঙ্কিয়াল অ্যাজমা প্রিসিপিটেট করতে পারে। ওকে, ওকে, আর কি হতে পারে? ব্লাডে যদি আমি অ্যাসপিরিন দিই, ইট উইল প্রলং ব্লিডিং টাইম। হ্যাঁ, তখন তোমাদেরকে এখানে বলতে পারে যে অ্যাসপিরিন কিভাবে ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ করে। যদি ব্লিডিং পেপটিক আলসার বলে, তাহলে অ্যাসপিরিনের দুইটা মেকানিজমে সে ব্লিডিং পেপটিক আলসার করে। একটা হচ্ছে ইনহিবিটিং প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস, আর একটা হচ্ছে অ্যাসপিরিন প্রলংস ব্লিডিং টাইম।
ওকে, কেন? যেহেতু অ্যাসপিরিনের অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট আছে, এটা আমরা জানি। ঠিক আছে, দ্যাটস ওয়াই ইট কজেস ব্লিডিং পেপটিক আলসার। নেক্সট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডোজ, সেটা আমরা জানি মোর দ্যান 3 to 6 গ্রাম পার ডে অ্যাসপিরিন ইট প্রডিউস symptom cause salicylation. Okay, so anti-inflammatory dosage যদি আমরা অ্যাসপিরিন দেই, it causes syndrome known as salicylation. Salicylation symptoms গুলো কি? Dizziness, tinnitus, vertigo, reversible impairment of hearing and vision, and electrolyte imbalance. It occurs with aspirin when it is given in anti-inflammatory dose. Okay, তাহলে কি কি হয় এই স্যালিসাইলিজমের সিমটমস গুলো কি কি? ডিজিনেস, টিনিটাস, ভার্টিগো, রিভার্সিবল ইম্পেয়ারমেন্ট অফ হিয়ারিং অ্যান্ড ভিশন, অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। নেক্সট আসি ব্রেইস সিনড্রোম হুইচ অকার্স উইথ অ্যাসপিরিন। এটা পার্টিকুলারলি কাদের হতে পারে? আমি যদি মানে চিলড্রেন উইথ ভাইরাল ইনফেকশন, আমি প্যারাসিটামল ইউজ করলাম না, আমি দিলাম অ্যাসপিরিন। ওকে, তো সাধারণত কি হয়, particularly in case of children during viral infection, it has been associated with an incidence of Ray's syndrome. Ray's syndrome কি? A rare form of hepatic encephalopathy when aspirin is given in case of viral infection in case of children. ঠিক আছে, তাহলে hepatic encephalopathy হতে পারে in case of children with viral infection if we give aspirin. ওকে, এটাকে বলা হয় Ray's syndrome. নেক্সট আসি, আর কি হতে পারে? ইন কেস অফ প্যারাসিটামল, আমরা যদি প্যারাসিটামল ওভারডোজ হয়ে যায়, যেমন প্যারাসিটামল কিন্তু এমনিতে ওভারডোজ হবে না আনলেস অ্যান্ড আনটিল কেউ যদি একসাথে 20টা থেকে 30টা প্যারাসিটামল নিয়ে নেয়। ওকে, আচ্ছা, এটা মাঝে মধ্যে স্টুডেন্টরা করে, হ্যাঁ, কাউকে ভয় দেখানোর জন্য বা ইয়েতে। এটা খুব ইম্পর্টেন্ট, ইদানিং এটা আমাদের খুব জানার প্রয়োজন। কারণ হচ্ছে দেখা যায় প্রায় স্টুডেন্টরা এই এরকম করতে পারে যে কোনো মেন্টাল ইয়েতে বা ডিপ্রেশনে তারা প্যারাসিটামল ওভারডোজ হয়ে যায়, 20টা থেকে 30টা একসাথে নিয়ে নেয়। এমনি প্যারাসিটামল ইজ a very safe drug with high therapeutic index, but when more than 20 or 30 paracetamol tablet are taken at once, it may cause hepatotoxicity, large dose. Okay, আচ্ছা, এছাড়া আর কি হতে পারে? রেনাল সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন। যেহেতু আমরা কি করছি, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটেড হলে সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশনটা কমে যাচ্ছে, সো সোডিয়াম ওয়াটার রিটেনশন হয় অ্যান্ড ইট লিডস টু রেনাল ফেইলিওর। অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি হতে পারে। আর কি হতে পারে? ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, পাপিলারি নেক্রোসিস। আচ্ছা, অ্যাসপিরিন অলসো কজেস প্রলং অর ডিলে লেবার। ঠিক আছে, ইউটারিন রিল্যাক্সেশন ইফেক্ট আছে অ্যাসপিরিনের, সো অ্যাসপিরিন মে কজ প্রলং অর ডিলে লেবার। আমি যদি থার্ড ট্রাইমেস্টার প্রেগনেন্সিতে আমি অ্যাসপিরিন নেই, তাহলে ইট মে ডিলে লেবার। তাহলে দিজ আর দি অ্যাডভার্স ইফেক্টস অফ এনএসআইডস অর অ্যাসপিরিন। হ্যাঁ, অ্যাসপিরিন অথবা এনএসআইডস, এটাতে আমরা এইগুলো বলবো। যদি অ্যাসপিরিন বলে তাহলে কিন্তু শুধু ওই যে প্যারাসিটামলের যে অ্যাডভার্স ইফেক্ট এটা বাদ দিয়ে কিন্তু বাদ বাকি সবগুলো আমরা বলবো। ওকে, হাউ অ্যাসপিরিন প্রডিউসেস গ্যাস্ট্রিক মিউকোসাল ড্যামেজ অর পেপটিক আলসার ডিজিজ। কি করে আমরা এটা জানি, এনএসআইডস ইনহিবিট সিনথেসিস অফ গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিনস। NSAIDs inhibits synthesis of gastroprotective prostaglandins, prostaglandin I2 and E2, reduces mucus and bicarbonate ion secretion. যদি prostaglandin E2 I2 synthesis inhibited হয়, তাহলে mucus and bicarbonate ion secretion inhibited হবে। It tends to enhance acid secretion, তাহলে কি হচ্ছে? It promotes mucosal damage. ওকে, এখন আসি ক্লিনিক্যাল ইউজেস। ক্লিনিক্যাল ইউজেসের মধ্যে কি আমরা কোথায় ইউজ করব? মেইনলি অ্যানালজেসিয়া ইন পেইনফুল কন্ডিশন, যেমন হেডেক, ডিসমেনোরিয়া, টুথেকে, পোস্ট অপারেটিভ পেইন, ব্যাক একে, মায়ালজিয়া, জয়েন্ট পেইন, এগুলোতে আমরা ইউজ করি। তাহলে ফর অ্যানালজেসিয়া এন্ড পেইনফুল কন্ডিশন আমরা ইউজ করছি কোথায়? হেডেকে ইউজুয়ালি আমরা কোনটা ইউজ করি? প্যারাসিটামল ইউজ করি। এছাড়া অন্য যেগুলো যেমন ডিসমেনোরিয়া, টুথেকেতেও প্যারাসিটামল ইউজ করা হয়। পোস্ট অপারেটিভ পেইন,
পোস্টাপারেটিভ পেইনে আমরা মেনলি কিটোরোলাক ইউজ করি। ব্যাকএকিমালজিয়া জয়েন্ট পেইনগুলোতে আমরা অন্যান্য এনএসএস যেগুলো আছে স্ট্রং সেগুলো ইউজ করতে পারি। অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা প্যারাসিটামলটা সবচেয়ে বেশি ইউজ করি অ্যাজ ইট ইজ এ সেফ ড্রাগ। অ্যান্ড ইনফ্ল্যামেটরি কন্ডিশনস যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাকিউট রিউম্যাটিক ফিভার, অস্টিওআর্থ্রাইটিস, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, গাউটি আর্থ্রাইটিস, এগুলোতে আমরা স্ট্রং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্টগুলো ইউজ করি। Okay. এখন আসি what are the additional uses of aspirin? As it has antiplatelet effect, we use aspirin in case of myocardial infarction, unstable angina, transient ischemic attack. These are the additional uses of aspirin. যদি আমাদেরকে বলে যে অ্যাসপিরিনের আর কি ইউজ আছে তখন কিন্তু আমাদের এগুলো বলতে হবে। আচ্ছা, এখন আসি যে what advices will you give while prescribing NSAIDs to a patient? আমি কি বলবো পেশেন্টকে, কখন আমি ড্রাগটা নিব, যেহেতু আমরা জানি যে এনএসআইডস নিলে কি হয়, আমাদের গ্যাস অ্যাসিডিটি ডেভেলপ করছে অথবা পেপটিক আলসার ডিজিজ ডেভেলপ করতে পারে। সো আমাকে কি করতে হবে, অলওয়েজ উইল টেক দ্য ড্রাগ আফটার মিল, মানে পেশেন্টকে আমি ভরা পেটে খেতে বলবো। অ্যান্ড আমরা আরেকটা কি করব, আরেকটা কি অ্যাডভাইস করতে পারি যে টেক H2 ব্লকার্স অর প্রোটন পাম্প ইনহিবিটরস হাফ অ্যান আওয়ার বিফোর মিল, যে খাবারের আধা ঘন্টা আগে আমরা H2 ব্লকার্স অথবা প্রোটন পাম্প ইনহিবিটরস প্রেসক্রাইব করতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভাইস। ওকে, নেক্সট যে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ইনুমারেট দি সিলেক্টিভ COX-2 ইনহিবিটরস। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে COX-2 ইনহিবিটরস কোনগুলো, রফিকক্সিব, সেলিকক্সিব, ভ্যালডিকক্সিব অ্যান্ড ইটোডিকক্সিব। এর মধ্যে কিন্তু এখন সবচেয়ে বেশি ইউজ হয় ইটোডিকক্সিব। আচ্ছা, এদের অ্যাডভান্টেজটা কি? এদের অ্যাডভান্টেজ হচ্ছে দে ইউজুয়ালি ডু নট অ্যাফেক্ট গ্যাস্ট্রিক মিউকোসা। তাহলে এরা যেহেতু সিলেক্টিভলি COX-2 এনজাইমটাকে ইনহিবিট করে কাজ করে এবং সাইক্লোঅক্সিজিনেস 1 যেটা সেই এনজাইমটাকে তারা ইন্টারফেয়ার করে না, সো দে ডু নট অ্যাফেক্ট গ্যাস্ট্রিক মিউকোসা অ্যান্ড দে ডাজ নট ইন্টারফেয়ার প্লেটলেট ফাংশন। ওকে, এদেরকে আমরা ইউজুয়ালি কোথায় ইউজ করি? They are approved for use in osteoarthritis and rheumatoid arthritis, that means joint pain. Okay, রফিকক্সিবটা এখন হচ্ছে এটা ব্যান্ড ড্রাগ, এটার ইউজ রেস্ট্রিক্টেড হয়ে গেছে। প্রিভিয়াসলি রফিকক্সিব ওয়াজ ইউজ ভেরি মাচ এবং রফিকক্সিবটা খুব ইফেক্টিভলি কাজ করত, কিন্তু রফিকক্সিব ইউজ করাতে কি হলো, দেখা গেল কার্ডিওটক্সিসিটি বেড়ে গেল এবং it causes death of the patient. That's why rofecoxib is not used nowadays because of its cardiovascular thrombotic events, cardiotoxicity করে এবং mortality rate বেড়ে গিয়েছে, এই জন্য এটা এখন ব্যান্ড ড্রাগ। ওকে, নেক্সট যে ইম্পর্টেন্ট কোশ্চেন, হাউ প্যারাসিটামল প্রডিউসেস হেপাটোটক্সিসিটি। আচ্ছা, প্যারাসিটামলটা কিন্তু একটা সেফ ড্রাগ, থেরাপিউটিক ইন্ডেক্স অনেক হাই। আমরা যদি নর্মালি প্যারাসিটামল দিনে আমরা 6 ঘন্টা পর পর আমরা অথবা 8 ঘন্টা পর পর দিনে 3 বার অথবা 4 বার নেই, হ্যাঁ, ইন কেস অফ ফিভার। তো কিন্তু আমি যদি একসাথে অনেকগুলো প্যারাসিটামল নেই তাহলে কি হতে পারে, ইট মে কজ হেপাটোটক্সিসিটি। কিভাবে করে, যে ওয়ান অফ দি মেটাবলিক এন্ড প্রোডাক্ট অফ প্যারাসিটামল হচ্ছে N-acetyl P-benzoquinone। ওকে, তো নামটা আমাদের মনে রাখতে হবে, N-acetyl P-benzoquinone। ওকে, with large doses of paracetamol the available glutathione for inactivation of this end product is depleted। তাহলে যে আমাদের এই এন্ড প্রোডাক্টটাকে ইনঅ্যাক্টিভেট করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়ন রিডাকটেস এনজাইম দিয়ে প্যারাসিটামলটা কি হয়, প্যারাসিটামলটা মেটাবলিজম হয়। যখন আমি লার্জ ডোজেস অফ প্যারাসিটামল আমরা বডিতে কনজিউম করি, দেয়ার উইল বি নো অ্যাভেলেবল গ্লুটাথিয়ন ফর ইনঅ্যাক্টিভেশন অফ দিস এন্ড প্রোডাক্ট। ওকে, তো তখন কি হয়, দিস N-acetyl P-benzoquinone then react with hepatic proteins and forming a covalent bond leading to necrosis of hepatic cells। ঠিক আছে, তাহলে যখন আমি একসাথে অনেকগুলো নিচ্ছি,
গ্লুটাথিয়ন রিডাক্টেস এনজাইমটা কনজিউম যে ওভার প্রোডাকশন অফ এন অ্যাসিটাইল পি বেনজোকুইনন এই এন্ড প্রোডাক্টটাকে ইনঅ্যাক্টিভেট করার জন্য আমাদের যে যথেষ্ট অ্যামাউন্টে আমাদের কি থাকবে না, সাফিসিয়েন্ট অ্যামাউন্টে গ্লুটাথিয়নটা থাকে না, এবং আলটিমেটলি দিস এন্ড প্রোডাক্ট উইল reacts with hepatic proteins and it produces a covalent bond with hepatic cells and ultimately leads to necrosis of hepatic cells, which is a life threatening condition. ঠিক আছে, within 12 hours আমি যদি N-acetylcysteine the antidote of paracetamol overdose এটা যদি আমি দিতে না পারি 10 to 12 hours এর মধ্যে, তাহলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না। তাহলে অ্যান্টিডট অফ প্যারাসিটামল পয়জনিং কি, N-acetylcysteine, এটা মনে রাখবো, এটা সবাইকে ধরবে। N-acetylcysteine should be administered within 10 hours of paracetamol poisoning। ঠিক আছে, ওকে। লাস্ট কোশ্চেন এখান থেকে আমাদের যেটা ধরবে, ম্যানেজমেন্ট অফ অ্যাসপিরিন ওভারডোজ। অ্যাস অ্যাসপিরিন ইজ অ্যান অ্যাসিডিক ড্রাগ, আমরা কি জানি অ্যাসিডিক ড্রাগ পয়জনিং এ অ্যাসিডিক ড্রাগগুলো কি হয়, they cannot be easily removed from the body even by hemodialysis as they have large volume of distribution। বারবার বডিতে রিঅ্যাবজর্পশন হয়ে যায় লিপিড সলিউবল ড্রাগ, অ্যাসিডিক ড্রাগস অ্যাসিডিক মিডিয়াতে কি হয়, এটা নন আয়নাইজ থাকে এবং খুব তাড়াতাড়ি এটা লিপিড সলিউবল এবং অ্যাবজর্ব হয়, বারবার বডিতে অ্যাবজর্ব হয়, যার কারণে ইভেন বাই হিমোডায়ালিসিস উই ক্যানট রিমুভ দ্য ড্রাগ ফ্রম দ্য বডি। আমাকে যদি এটাকে রিমুভ করতে হয় বডি থেকে, উই হ্যাভ টু মেক দ্য ইউরিন অ্যালকালাইন বাই অ্যাডিং সোডিয়াম বাইকার্বনেট, then the drug will become ionized in alkaline urine and will be excreted out from the body. This process is known as forced alkaline diuresis। Okay, তাহলে এই পর্যন্ত আমরা কি কি পড়লাম এনএসআইএস থেকে, এই সবগুলো কোশ্চেন কিন্তু আমাদের মাস্ট নো কোশ্চেন, আমাদের সব জানতে হবে। যে প্রথমে আমরা পড়লাম ক্লাসিফাই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস দুই রকম, স্টেরয়েডাল অ্যান্ড নন স্টেরয়েডাল। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস কমনলি ইউজ কোনগুলো সেগুলোর নাম জানলাম। তারপরে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগসকে আমরা অ্যাকর্ডিং টু এফিকাসি এবং সিলেক্টিভিটি ভাগ করি। কক্স এনজাইম কয় ধরনের, সব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সাইক্লোঅক্সিজেনেস এনজাইম এটাকে বলা হয়, এটা কক্স 1 অ্যান্ড কক্স 2। কক্স 1টাকে আমরা কি বলি, হাউসকিপিং এনজাইম। কেন আমরা এটার ফাংশন কি, ইট ইজ রেসপন্সিবল ফর বডি মেইনটেনিং বডি হোমিওস্ট্যাসিস। এটা কি করে, মিউকাস এবং বাইকার্বনেট আর সিক্রেশনে হেল্প করে বাই স্টিমুলেটিং প্রোস্টাগ্ল্যান্ডিন I2 অ্যান্ড E2 এনজাইম। ঠিক আছে, তা আরেকটা কি করে, সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করে। আচ্ছা, আর COX-2 এনজাইম ইজ ইনডিউসড ডিউরিং ইনফ্লামেশন, এটা কিন্তু সবসময় থাকে না, এটা সিনথেসাইজড হয় ডিউরিং ইনফ্লামেশন। আচ্ছা, এরপরে আমরা কি বললাম, অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিবায়োটিক মেকানিজম। এখানে আমাদের তিনটা ইম্পর্টেন্ট কথা, অ্যাসপিরিন ইরিভার্সিবলি ইনহিবিট করে সাইক্লোঅক্সিজেনেস এনজাইম, অল আদার ড্রাগস আর রিভার্সিবল ইনহিবিটরস অফ সাইক্লোঅক্সিজেনেস এনজাইম। দ্যাটস ওয়াই যদিও তাদের অ্যান্টি প্লেটলেট ইফেক্ট থাকে, কিন্তু আমরা অ্যান্টি প্লেটলেট অ্যাকশনের জন্য আমরা শুধুমাত্র অ্যাসপিরিনকে ইউজ করি, অন্যগুলোকে ইউজ করতে পারি না। আচ্ছা, প্যারাসিটামল হ্যাজ অনলি অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপাইরেটিক ইফেক্ট। এটার কেন অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট নেই, বিকজ ইট হ্যাজ অনলি সেন্ট্রাল ইফেক্ট, নো পেরিফেরাল, সরি হ্যাঁ, only central effect but no peripheral action. That's why paracetamol has only analgesic and antipyretic effect. আমরা তারপরে analgesic, antipyretic and analgesic anti inflammatory অ্যাকশনটা শিখলাম। লো ডোজ অ্যাসপিরিন কিভাবে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট করে সেটা জানলাম। অ্যাসপিরিনের লো ডোজ অ্যাসপিরিনের ডোজ এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডোজ কত সেটা জানলাম। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা জানলাম যে সিলেক্টিভ COX-2 কমন অ্যাডভার্স ইফেক্টস অফ NSAIDs, জিআইটি অ্যাডভার্স ইফেক্ট কিভাবে করছে সেটা জানলাম। আচ্ছা, এবং এছাড়া অ্যাসপিরিন এবং আদার NSAIDs এর কি কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে সেটা জানলাম। প্যারাসিটামল এক্সট্রা কি করতেছে, হেপাটোটক্সিসিটি ডিউ টু ওভার ডোজ অফ প্যারাসিটামল, যদি আমি একসাথে 20 to 30 প্যারাসিটামল অ্যাট এ টাইম নেই, এবং হাউ ডাজ প্যারাসিটামল প্রডিউসেস হেপাটোটক্সিসিটি সেটা জানলাম। সিলেক্টিভ COX-2 ইনহিবিটরস কি কি আছে, এদের অ্যাডভান্টেজ কি ওভার দি নন সিলেক্টিভ ওয়ান্স, এবং তারা কোথায় ইউজ করা হয়, তাদেরকে কোথায় আমরা ইউজ করি।
এবং why rofecoxib is nowadays restricted, কেন? বিকজ অফ ইটস কার্ডিওভাস্কুলার থ্রম্বোটিক ইভেন্টস, কার্ডিওটক্সিসিটির জন্য মর্টালিটি রেট বেড়ে গেছে, দ্যাটস ওয়াই রফিকক্সিব ইজ ব্যান্ড ড্রাগ। ওকে, আচ্ছা, এখন সবচেয়ে বেশি ইউজ করা হয় ইটোরিকক্সিব। কোথায় ইউজ করি? দিস আর দ্য অ্যাপ্রুভ ড্রাগস ফর অস্টিওআর্থ্রাইটিস অ্যান্ড রুমাটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে, আচ্ছা। আর আমরা অন্যান্য এনএসএসেরও আমরা প্যারাসিটামল এবং অ্যাসপিরিন এবং অন্যান্য এনএসএসের কোথায় ক্লিনিক্যাল ইউজ করি সেটা আমরা জানি। ঠিক আছে, আচ্ছা। আর আমরা কি জানলাম যে অ্যাসিডিক ম্যানেজমেন্ট অফ অ্যাসপিরিন ওভারডোজ, এবং এনএসএস আমি যখন পেশেন্টকে প্রেসক্রাইব করব তখন আমাকে কি অ্যাডভাইস দিতে হবে সেটা আমাকে জানতে হবে। ভরা পেটে পেশেন্ট হচ্ছে ভরা পেটে ড্রাগসটা নেবে, এবং half an hour before taking meal they can take H2 blockers and proton pump inhibitors, যাতে যদি তাদের টেন্ডেন্সি থাকে পেপটিক আলসার অথবা গ্যাস্ট্রিক আলসারের, তখন তারা হচ্ছে এই ড্রপগুলো নেবে। সো দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।